ইউনূস সাহেব কিন্তু আসলে আমেরিকার লোক। ট্রাম্পের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক আছে বলে আমি এখন পর্যন্ত কোথাও শুনিনি এবং দেখিওনি, কিন্তু তারপরে উনি আমেরিকার লোক এবং উনি কখনোই ওনার কোনো কথা কিংবা কাজে এমন কিছু উনি বলবেন না বা করবেন না যাতে নাকি যুক্তরাষ্ট্র দুঃখিত হতে পারে। সবচেয়ে বড় প্রমাণটা আপনাকে আমি দিচ্ছি। বড় প্রমাণ হলো যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিলেন, সেই ভাষণের ৭০টার মতো দেশ কিন্তু ওখান থেকে ওয়াকআউট করেছে। ৭০টা দেশ, মানে উনি ভাষণ দেওয়ার জন্য উঠে দাঁড়িয়েছেন মাইক্রোফোনের সামনে, তখন এক এক করে সবাই ওখানে যারা বসেছিল সবাই উঠে পড়েছে এবং তারা এক এক করে ধীরে ধীরে হেঁটে হেঁটে বেরিয়ে চলে গেছে। আচ্ছা, এই লোকগুলো কি জানতো না যে এখন নেতানিয়াহু ভাষণ দিবেন? জানতো, ওটা তো শিডিউল তো সবার সামনে আগেই চলে আসে, পরিকল্পনা তো আগে থেকেই করা। হ্যাঁ, শিডিউল তো আগে থেকে আসে। তার মানে তারা সবাই এখানে বসেছিলেন, ইচ্ছা করে বসেছিলেন। যেই নেতানিয়াহু ভাষণ দিতে দাঁড়িয়েছেন তখন তারা হেঁটে চলে গেছেন। তার মানে অনুপস্থিত থাকা এবং উপস্থিত থেকে বেরিয়ে যাওয়া দুইটা কিন্তু দুই অর্থ। তারা দেখেছেন যে আপনার কথা আমরা প্রত্যাখ্যান করলাম, একটা হলো শুনলাম না, আরেকটা হলো প্রত্যাখ্যান করলাম। তারা সব প্রত্যাখ্যান করে চলে গেছে। আমাদের যারা প্রতিনিধি ছিল, আমাদের বিশাল বহন নিয়ে যে আমাদের প্রধান উপদেষ্টা গেলেন, উনি কি করেছেন? উনার পুরা টিম এবং কোনো একজন লোক ওই দিন কিন্তু সেই সেশনে উপস্থিত ছিলেন না। কেন ছিলেন না? ছিলেন না এই কারণে, দুটা কারণে। একটা হলো উনি দেশের লোককে বলতে চেয়েছেন যে নেতানিয়াহুর ভাষণ আমি শুনলাম না, আর আমেরিকাকে বলতে চেয়েছেন দেখুন আমি আপনার কত অনুগত, আমি কিন্তু নেতানিয়াহুকে বয়কট করলাম না। তো এই যে ওনার যে ডুয়েল গেম, এটা হলো জানেন এক ধরনের চাতুর্য, চতুরতা। এগুলি ঠিক না, এদেশের মানুষ বোঝে। গাজায় এখন যেটা হচ্ছে, ইউরোপীয় কান্ট্রিগুলো যারা নাকি মুসলিম কান্ট্রি না, তারা পর্যন্ত এইখানে কিন্তু তারা ভূমিকা রাখছে। আর আমরা পাকিস্তান তো খুব অলরেডি টুইট করে দিয়েছে ইয়েকে, ট্রাম্পকে, এই যে 20 দফা যা করছেন খুব ভালো করছেন অমুক তমুক। এখন আমরা ওই লাইনে যাচ্ছি আর কি। তো যা হোক, কাজে ওখান থেকে আমরা আসলে কিছুই পাইনি। উনি বিশাল লোকবল নিয়ে গেছেন, যাওয়ার পরে ওখানে কী করছেন না করছেন জানি না, কিন্তু আমি মনে করি জাতি হিসাবে অথবা দেশ হিসাবে আমাদের দেশ কিছুই পায়নি। আমি একটা কথা বলে গেলে শেষ করি। উনি এখন আসছেন, আসার পর দেখবেন ওনারা প্রেস উইং অথবা অন্যরা সবাই নানাভাবে বর্ণনা করার চেষ্টা করবেন কিভাবে ওনারা কি করেছেন, কত অর্জন করেছেন, কি লাভ হয়েছে না হয়েছে, ডিটেল বলবেন। আমি গেলে তার সঙ্গে একটা ছোট্ট ফুটনোট জুড়ে যেতে চাই। আমি ওনাদের কাছে জানতে চাই যে এই যে সফরটা হলো, এই সফরে আমাদের এই রাষ্ট্রীয় তহবিল থেকে কত টাকা খরচ হয়েছে তার জন্য একটা হিসাব ওনারা দেন, যদি ওনাদের মেরুদণ্ড থাকে, যদি থাকে সেটা আমরা দেখতে চাই। আপনি একটা ব্রেকআপ সহ একটা হিসাব দেন যে আপনাদের কত টাকা খরচ হয়েছে, আপনারা যে হোটেলে ছিলেন হোটেলের ভাড়া কত, এটা আমরা একটু জানতে চাই। জামাত কোথাও বলে নাই যে পিআর পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবে না। তারা এটাও বলে নাই যে পিআর পদ্ধতিতে না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটাও বলে নাই। তারা যেটা বলেছে, তারা বলেছে যে অধিকতর গণতন্ত্রের জন্য সারা দুনিয়াতে পিআর পদ্ধতির একটা জনপ্রিয়তা আছে, প্রায় 91টা দেশে পিআর পদ্ধতি আছে। তারাও মনে করে যে সাধারণ মানুষের কথাটা, এর রিফ্লেকশন আমি যদি পার্লামেন্টে দেখতে চাই তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়াটা সবচেয়ে ভালো, এবং এটার দাবিতে তারা আন্দোলন করছেন। এই জায়গাটাতে বুঝতে যাচ্ছে আন্দোলন কেন করতে হবে, রাজপথে কেন নামতে হবে, আলোচনার সুযোগ তো ইসি দিচ্ছে। আচ্ছা, এটা আমাকে না করে ওদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়, কারণ এই প্রশ্নটা আমিও করি। আমরা বোঝার চেষ্টা করছি যে তারা কেন এটি করছে। এই প্রশ্নটা আমিও বলি, কারণ আমি এটা যখন তারা যুক্তরাষ্ট্রে গেলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ, তখন এই প্রশ্নটা আমিই করেছিলাম যে আপনারা রাজপথে আন্দোলন করছেন, আবার প্রধান উপদেষ্টার সঙ্গে আমেরিকায় যাচ্ছেন, আবার প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বলতেছেন যে যারা যাচ্ছেন তারা হলো এই সরকারের অংশীদার। তার মানে আপনারাও ভার্চুয়ালি সরকারের অংশীদার, এটা মেনেই যাচ্ছেন। তো প্লেনের মধ্যে 20 ঘন্টার তো জার্নি আসছেন, তারপরে 7-8 দিন একসঙ্গে থাকবেন, আলাপটা তখন করে ফেলতে হয়। জনগণকে কেন কষ্ট দিচ্ছেন? এটা তো আমারও প্রশ্ন, যে প্রশ্নটা আপনি করলেন এটা আমারও প্রশ্ন। উত্তরটা তারা দিতে পারবেন, উত্তরটা আমি দিতে পারবো না। আমি খালি একটা কথা বলি আপনাকে, সেটা হলো যে আমি জামাতের নেতৃবৃন্দকে বলবো, আপনারা পিআর চাচ্ছেন,
পিয়ার নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নাই। আমি নিজেও পিয়ার একভাবে মনে করি যে ভালোই তো, যে সব দলের প্রতিনিধি সংসদে আসতে পারে, মন্দ কি, এটা আমি এইভাবে দেখি এবং আমি এটাকে একভাবে সমর্থনও করি। কিন্তু আমার কথাটা অন্য জায়গায়। আমার কথা হলো যে পিয়ার 91টা দেশ আছে এবং এক এক দেশের পিয়ার পদ্ধতি এক এক রকম। ইসরায়েল একরকম, ইসরায়েল এবং নেদারল্যান্ড একরকম, আবার আমাদের নেপালে অন্যরকম, মানে আবার জার্মানিতে আরেক রকম। পিয়ার পদ্ধতির অনেক ভ্যারিয়েশন আছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ একটু বলেন যে আপনারা কোন ধরনের পিয়ার পদ্ধতি চান, অথবা এমন হতে পারে ওইগুলি সব বাদ, আমাদের জন্য আপনারা একটা নতুন ধরনের পেয়ার পদ্ধতি আবিষ্কার করলেন, হতে পারে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু অনেক কিছু তো আমরা নতুন করছি, আমরা তো তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট প্রথমে আমরাই করছি পৃথিবীতে, আর কেউ তো করে নাই। কাজে আপনি এটা করেন, অসুবিধা নেই কোনো, কিন্তু জিনিসটা কি সেইটা একটু ডিটেইলে বলেন। ডিটেইলে কেউ বলে না। যত জামাতের লিডার আছে যখন আলাপ করে, তখন ওখানে যদি বিএনপির কেউ থাকে অথবা অন্য কোনো দলের কেউ থাকে, তারা প্রশ্ন করে ওনাদেরকে যে আপনারা যে পেয়ার পদ্ধতি করবেন, তো ওইখানে স্বতন্ত্র প্রার্থীদের কি হবে। এই প্রশ্ন করলে আর কোনো জবাব দেয় না, তখন উ করে সবাই, মানে তারা আসলে প্রিপেয়ার্ড না, তারা কি চায়। তো আমি বলছি না এটা খারাপ, খারাপ হলে এখন উপরে দেশের কি হবে চালাচ্ছে ভাই। আমাদের এখানে যে পদ্ধতি চলে, এটা চলে পৃথিবীতে এই মুহূর্তে 58টা দেশে, আর পিয়ার পদ্ধতি চলে 91টা দেশে। তাহলে এটা তো খারাপ না, ভালো জিনিস। বাট এই ভালোর মধ্যে আপনি কীভাবে করবেন ডিটেলে বলেন না। এতদিন ধরে চাচ্ছেন, একটা বুকলেট বানিয়ে ফেলান যে আমরা এইটা চাই, আপনার এই সমস্যার এই সমাধান এখানে আছে, তার বলে না। কিন্তু মাঝে মাঝে রিলে দেখি, বিভিন্ন রকম ভিডিওতে দেখি, আসছে আন্দোলন করতে পেয়ার চাই পেয়ার চাই, জিজ্ঞাসা করতে পেয়ারটা কি, কয়েক যে আমাদের হুজুর জানে। এখন হুজুর কি জানে রে ভাই, চেষ্টা করছি। আসলে আমরা তো অনেকদিন ধরে আলোচনা করছি এই বিষয়গুলো, এবং রাজপথের রাজনীতিবিদ যারা রয়েছেন তারাও বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন বা সভা সেমিনার আলোচনা হচ্ছে। বাট বোঝার একটি বিষয় রয়েছে যে আসলে কি কি তারা চাচ্ছেন, এবং রাজপথে নেমে আন্দোলন করার যুক্তিটা ক্লিয়ার করা উচিত তাদের, একদম টু দ্য পয়েন্ট। এই যে একটা দেখবেন, আপনি ইন্টারনেটে দেখবেন গেলে পরে কোনো বিষয়ে জানতে গেলে FAQ থাকে, যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এরকম পিয়ার নিয়েও কিছু FAQ কিন্তু আমাদের আছে, সবগুলি প্রশ্নের উত্তর আপনারা দেন। প্রথম প্রশ্ন যে স্বতন্ত্র প্রার্থীর কি হবে, এইটার উত্তর দেখি কেউ জানে না, এই পর্যন্ত আমি কারোর কাছে পাইনি এই উত্তর কি। তো উত্তরটা দেন, আলোচনা করেন, আলোচনা করতে কোনো আপত্তি নাই। আমরা যদি এমন তো না যে যা করে গেছে আমাদের বাপদের দ্বারা আমরা তাই করব, আমরা চেঞ্জ করতেই পারি, অনেক কিছু চেঞ্জ তো করছি, চেঞ্জ করলে কোনো সমস্যা, চেঞ্জে ভয় পাই না। বাট ভয়টা হলো কি, আমি যেখানে ঝাঁপিয়ে পড়তেছি, যে নদীতে আপনি আমাকে ঝাঁপ দিতে বলতেছেন, সেই নদীটার আসলে চেহারাটা কি, সেই নদীর পানি কতটুকু দূষিত মাসুদ কামাল। আরেকটি বিষয় যদি বলি, এই অবশ্যই আপনার কথাটি অনেকটাই পরিষ্কার, আমার ধারণা জনগণ ঠিকই বুঝতে পারছে। কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে জামাত কিন্তু সেই দল যারা 300 আসনকে মাথায় রেখে ওই সীমানা ভিত্তিক যে নেতা নির্ধারণ করা বা কি মনোনয়ন নির্ধারণ করার কাজটি সবার আগে সম্পন্ন করেছেন, এবং তারা মোটামুটি সাংবাদিকদের সামনে এলানও করছেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি। এই জায়গাটাতে প্রশ্নটা আসে যে ওনারা যেমন অভিযোগটি করছেন যে বিএনপি পিআর মানলেই তো হয়ে যায়, জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে একটা সমঝোতা হয়ে যায়, এই জায়গাগুলোতে আমাদের প্রশ্ন আসে কিনা যে নির্বাচন সামনে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, যেমন করে ইসি ঘোষণা দিয়ে দিয়েছেন, রোডম্যাপ দিয়ে দিয়েছেন, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে পদক্ষেপ বা ভোটের প্রস্তুতি সেটি কেমন, সেটি তো চলমান। হ্যাঁ, চলমানই তো। এখানে কিন্তু পিয়ার কোনো বাধা হচ্ছে না, বাধা হচ্ছে না আমি যেটা বুঝি আর কি, জামাত যেটা করতেছে কি, তারা পিয়ার শব্দটাকে মানুষের মধ্যে পরিচিত করতে চায়। হয়তো তারা আগামী নির্বাচনে কিছু করবে, এই নির্বাচনে করবে না। আবার এমনিতেও তো আপনার উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে আলোচনা হচ্ছে। উচ্চ কক্ষ তো পিয়ার পদ্ধতির প্রস্তাব তো আমাদের ঐক্যমত্য কমিশন থেকে আসছে। আবার উচ্চ কক্ষই থাকবে কিনা সেটা নিয়ে আলোচনা আছে, কারণ আমাদের সংবিধানে তো উচ্চ কক্ষে কোনো অপশন নাই, তাহলে সংবিধান চেঞ্জ করতে হবে। কারণ সংবিধান কে চেঞ্জ করবে, সংবিধান তো একটা সংসদ থেকে আপনি চেঞ্জ করতে পারবেন না, বলবেন যে আমি চেঞ্জ করবো, আমি ইউনুস আমি চেঞ্জ করবো, তবে সেটা তো হবে না। হবে না এই কারণে আপনারা কিন্তু ওই গত প্রথমে যদি করতেন যে সংবিধান স্থগিত করে দিলাম, সংবিধান বাতিল করে দিলাম, আমি নতুন করে বানাবো বিপ্লবী সরকার, তখন মানতে পারতাম। আপনি 1 বছর পরে এসে এই কিছুদিন আগে গত 5ই আগস্ট আপনি ওখানে বসে বসে জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করলেন, এবং সেখানে পাঠ করতে যেয়ে জুলাই ঘোষণাপত্রের মধ্যে আপনি বললেন যে এটা একটা সাংবিধানিক সরকার। আপনি যখন নিজেকে সাংবিধানিক বলে ঘোষণা দেন,
তখন তো ভাই আপনি এক্সিস্টিং যে কনস্টিটিউশন আছে তার বাইরে আর যেতে পারবেন না। এখন আপনি ভাই একটা কথা খেয়াল করেন, আপনি একটা গাছের গাছের ডালে বসে ডাল কাটতে পারবেন? পারবেন না তো, আপনাকে বেরিয়ে আসতে হবে। ওই যে একটা আছে, প্রবাদ আছে, আপনি কখনোই নিজের নাক নিজে বন্ধ করে দম বন্ধ করে মরতে পারবেন না। চেষ্টা করে দেখেন, পারবেন না। অন্য কেউ ধরলে এক কথা, না আপনি ওনাকে উদ্বুদ্ধ করবেন না। আমি উদ্বুদ্ধ করছি না, কাজে আপনি সংবিধানের মধ্যে থাইকে আমরা নিশ্চয়ই একটা বিরতির সময় হয়েছে, আমরা এসে রিপন ভাই আপনার কাছে আলোচনা যাব, আলোচনাটি আরেকটু প্রলম্ব করব। দর্শক আপনারা দেখছেন আরআই সেলেস্টিয়াল জনতন্ত্র গণতন্ত্র, আমরা আলোচনায় রয়েছি, বিরতির পরে ফিরছি। দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আরআই সেলেস্টিয়াল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম আন্দোলন এবং ভোটের যে প্রস্তুতি সেই সম্পর্কে। এই পর্যায়ে ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে আসতে চাচ্ছি। বিএনপির অনেকগুলো জোট নিয়ে এর আগেও নির্বাচন করেছে, এবার আসলে জোটে অনেক যে শরিক দল বা অংশীদার দল হিসেবে দল বা আসন ভাগাভাগি নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে, আপনারা কি আলোচনা করছেন? সেক্ষেত্রে কি করবেন? দেখুন, নির্বাচনের একটা প্রক্রিয়া থেকে আমাদের দলের অবস্থানটি আপনাকে আপনার দর্শকদের জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে নির্বাচনে মনোনয়ন দেওয়া বা জোটের সাথে সিট শেয়ার করা, এগুলো সব কিছুতে একটা নিয়ম এবং প্রক্রিয়ার মধ্যে আছে। যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফর্মালি, যতক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশন যতক্ষণ পর্যন্ত তফসিল ঘোষণা না করবে, তার আগ পর্যন্ত আপনি তো এই কাজগুলো করতে পারেন না, এবং এই কাজগুলো করাটা কিন্তু আপনার একেবারেই নিয়ম সিদ্ধ না। আপনার নির্বাচনেরই বলে কি যার বিয়ে তার খোঁজ নেয় পাড়াপড়শির ঘুম নেই, সেরকম একটা ব্যাপার। এখন পর্যন্ত আপনি নির্বাচন তফসিলি ঘোষণা করেননি যে কবে নির্বাচন হবে, কবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে, বাছাই হবে ইত্যাদি ইত্যাদি, তাই না? প্রত্যাহার করা যাবে সব কিছু। তো এইগুলো যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কোন আসনটা কার জন্য ছাড়বো, বা আমাদের নিজেদের দলের প্রার্থীরা আছেন তাদেরকে কোন জায়গায় আমরা ফিক্স করব, সেটা তো অনেক বড় বিষয়। এবং তার আগে তো আমরা কাজগুলো জামাত ইসলাম বা অন্যান্য রাজনৈতিক যে মিটিংগুলো সেগুলো তো আপনারা কন্টিনিউ করছেন, এই তাদের মতো এই কাজগুলো আমরা করতে পারি না এইভাবে, এটা নিয়ম না। কিন্তু আপনাদের একাধিক যে প্রার্থী রয়েছেন বিভিন্ন আসনে, এটিতে তো কোনো সন্দেহ নেই, অনেক জনপ্রিয় নেতাও রয়েছেন সেখানে, সিনিয়র নেতাও রয়েছেন, এগুলো নিয়ে তো প্রশ্ন আসবেই। না আমি আপনাকে বলি, এটা কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে যে অনেকগুলো প্রার্থী আছে, অনেকগুলো প্রার্থী সব সময় থাকে। কিছু আসন ব্যতি রেখে যারা খুবই পার্টির যারা হায়ারার্কিতে থাকেন, অনেক টপ লিডার্স, তাই না, তাদের সম্মানে অনেকে সাধারণত আপনার করেন না, কি বলে, অন্যরা জুনিয়র যারা আছেন বা অন্য নতুন যারা আছেন তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন না। এর বাইরে প্রায় সমস্ত আসনগুলোতে এরকম আসন কটা, ধরুন 300 আসনের মধ্যে সর্বোচ্চ 20টা আসন আছে, যে আসনগুলোতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী আপনি পাবেন না। এখন যদি মনে করেন আমাদের পার্টির মহাসচিব যিনি, তার আসনে নিশ্চয়ই ওখানকার কেউ প্রতিদ্বন্দ্বিতা করে আগ্রহ প্রকাশ করেননি, বা আমাদের স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা যে সমস্ত আসনগুলোতে তারা নির্বাচন করেছেন এর আগে, তাদের আসনগুলোতে কেউ প্রার্থিতা ঘোষণা করেননি বা করছেন না বা আগ্রহ প্রকাশ। এর বাইরে সমস্ত আসনগুলোতে আপনার একাধিক, কেন দুজন তিনজন প্রার্থী আছে, দুজন তিনজন প্রার্থী আমাদের দলে থাকার যে ব্যবস্থাটা, এটা তো খুবই একটা প্র্যাকটিসিং ম্যাটার। আমরা যদি বলি এর আগের নির্বাচনে, যে নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম, সেই নির্বাচনে তো আমরা দুজন তিনজনকে আমরা করেছি, কি বলে, শ্যাডো ক্যান্ডিডেট আমরা রেখেছিলাম। তো ফলে সেই বিবেচনাও তো গত নির্বাচনের রেস ধরে প্রায় প্রতিটি আসনে আমি বলি, যেমন ধরুন এই যে পুজোর আয়োজনটি গেল, দীর্ঘ ষষ্ঠী থেকে শুরু করে আজকে দশমী শেষ হলো, আমরা বিভিন্ন জায়গায় যেমন দেখেছি প্ল্যাকার্ডের মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা, অথবা ডোনেশন দেয়া থেকে শুরু করে বা আর্থিক কিছু সহযোগিতা দেওয়া, এটি তো জনসংযোগের একটি অংশ নয়? নিঃসন্দেহে। আমি তো গতকালকে আমার কথা যদি ধরে, আমি তো নিজে নির্বাচন অংশ নিতে আগ্রহী। আমি নিজেই তো আপনার সপ্তম দুর্গাপুজোর ওদের সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই প্রায় আমি মোর দেন 26টি মণ্ডপ আমি পরিদর্শন করেছি এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছি, এবং আমাদের পার্টির প্রধান
বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা পৌঁছে দিয়েছি, আমাদের ভারপ্রাপ্ত প্রধান জনাব তারেক রহমানের শুভেচ্ছা তাদেরকে পৌঁছে দিয়েছি। আমাদের পার্টির দৃষ্টিভঙ্গিটা সেখানে আমরা সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমরা মত বিনিময় সভাগুলোর মধ্যে আমরা করেছি। তো সুতরাং এটা তো এতে কোনো সন্দেহ নেই যে ভোটের যে প্রস্তুতি সেটি শুরু হয়ে গেছে। আমি আপনাকে বলি, শুধু এখন কেন, গত বছরের ঈদ, গত বছর ঈদে আপনার এরকম ঈদ মুবারক জানানো হয়নি? তো সুতরাং আপনি যদি বলেন মানে এটা তো গত ঈদ থেকে শুরু হয়েছে। এই প্রসঙ্গে আরেকটি বলি, খুব ইন্টারেস্টিং একটা বিষয় যেটা এবার দেখলাম যে পূজা তো প্রতি বছরই হয় বা ঈদ এটা আমাদের জাতীয় উৎসবেরই একটি অংশ। বিভিন্ন ধর্মের মানুষ যার যার জাতীয় যে উৎসবটি রয়েছে সেটি করবেন, অবশ্যই সেটি করবেন। যেমন আমরা দেখেছি যে ঢাকা 7 আসনেও সেখানে চরমনাই পীরের ইসলামী আন্দোলনের যে সম্ভাবী প্রার্থী তিনি নিজে রীতিমতো ভোট চেয়ে প্রচারণা করেছেন পূজা মণ্ডপের আশেপাশে গিয়ে। এটি ব্যাপারটি খুব অ্যালার্মিং এবং ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। অ্যালার্মিং বলতে আমরা ভোটের প্রস্তুতি নিয়ে কথা বলছি, যেহেতু যেখানে হচ্ছে মানে আপনি ইন্টারেস্টিং বলতে পারেন, ইন্টারেস্টিং নোটিসেবল আর কি, নোটিসেবল যে বিষয়টি যে উল্লেখ করার মতো যে চরমনাই পীরের ইসলামী আন্দোলনের তারাও এখন বিভিন্ন সনাতন ধর্ম অবলম্বী যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন, এতে কোনো সমস্যাই নেই। ওরাও তো ভোটার, অবশ্যই এবং বিভিন্ন ধরনের ভোটারকে তাদের দলের ব্যাপারে জানানোর যে চেষ্টাটি চলছে। মাসুদ কামাল, আপনার কাছে আমি আসতে চাচ্ছি, ভোটের রাজনীতি নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু রাজনৈতিক যে পথ পরিক্রমার যে প্রস্তুতি আমরা দেখছি, ইসলামী সমমনার 7টি দল এক জায়গায় হয়ে গেলেন এবং প্রথমে একদম শুরুর দিকে আমরা দেখেছি এনসিপি তাদের সাথে ছিলেন কোন মতামতের ভিত্তিতে, পিআরের যে দাবিটি এবং জুলাই সনদের যে সাংবিধানিক ভিত্তি তারা নিশ্চিত করতে চেয়েছেন, এই দাবিটিতে ঐক্যমত্য কমিশনে তাদেরকে আমরা একই জায়গায় দেখেছি যুক্তির জায়গা থেকে। এখন এনসিপি তারা বলছেন যে আমরা আলাদা ভাবেই যাচ্ছি, আমরা কোনো জোটের দিকে যেতে চাচ্ছি না, না বিএনপি না জামাত, আমরা নিজেদের মতো করে ভাবছি। এই বক্তব্যগুলোকে কিভাবে দেখছেন? যার যে পলিটিক্স বিষয়টা হচ্ছে এনসিপি যাচ্ছে না কেন, এদের সঙ্গে যাচ্ছে না হলো এই কারণে যে তারা এনসিপি বলছে যে আমরা উচ্চ কক্ষে পেয়ার চাই, নিম্ন কক্ষে পেয়ার চাই না। জামাত বলছে তারা উচ্চ নিম্ন সব জায়গায় পেয়ার চায়। বিরোধ এই জায়গাটাতে, যে জন্য এনসিপি তাদের সঙ্গে নাই। আসলে একটা কথা বলি, ইসলামী যে দলগুলো আছে এরা শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে এটা আমি মনেই করি না, এটা আমি মনে করি না। শুনেন, দুইটা মধ্যপন্থী দল, দুইটা বুর্জুয়া রাজনৈতিক দল ভোটের স্বার্থে এক হইতে পারে, এমনকি একটা বুর্জুয়া রাজনৈতিক দলের সঙ্গে একটা ইসলামপন্থী দলও যে এক হইতে পারে, একটা বুর্জুয়া রাজনৈতিক দলের সঙ্গে একটা বামপন্থী দলও এক হইতে পারে, কিন্তু মানে ভোটের ইকুয়েশনে পারে, মানে ভোটকে লক্ষ্য রেখে একটা সমঝোতা রাজনীতি করতে পারে। দুইটি ইসলামপন্থী করতে পারে না। কেন সেটা পারে না? হলো এই কারণে যে ইসলামের পন্থী যেটা বলি আমরা, ইসলাম নামধারী, ইসলামপন্থী কিন্তু বলবো না, ইসলাম নামধারী বলি, নামের মধ্যে ইসলাম আছে। এরা তো ধর্মের কথা বলে রাজনীতিটা করে। তারা বলে যে আমাদের রাজনীতিটা ইসলাম ধর্মের উপর নির্ভরশীল, ইসলামী শরিয়ার উপর নির্ভরশীল, অথবা ইসলামী আইন কানুনের উপর নির্ভরশীল। তো ইসলাম কিন্তু সারা দুনিয়ায় একটা, 10টা লোক মিথ্যা বলতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু 10টা লোক 10 ভাবে সত্য কথা বলতে পারে না, সত্য একটা। তো ইসলামের কিন্তু একটা, যে কোনো একটা। এই যে আপনি 10টা ইসলামপন্থী দেখতেছেন, এদের মধ্যে এমনও হতে পারে 10টাই ইসলামপন্থী না, অথবা যদি প্রকৃত ইসলামপন্থী হতে হয় মাত্র একটা আছে, বাকিরা ওটা ভুয়া, একদম ভুয়া। আমি দায়িত্ব নিয়ে বললাম, কিন্তু এটা তো অনিয়ার যাবে, ওরা যদি খেপুক, আমি দায়িত্ব নিয়ে বললাম। কারণ 10টা যদি আপনি তো কাউকে নির্দিষ্ট করে ভুয়া বলেন নাই, আর কাউকে মানে সহি বলেন নাই, সুতরাং আপনার ওই ব্যাপারে ওরা কেউ খেপলো না, কাউকে তো বলেন নাই। আমার কথা হলো কি, 10টা যদি সত্য হয় তাহলে 10টা যদি একসঙ্গে থাকতো, আলাদা কেন? আলাদা এই কারণে যে তাদের ইসলামের যে ব্যাখ্যাটা তারা দিয়েছে, এই ব্যাখ্যাটা তারা একভাবে দিচ্ছে না। কিন্তু ইসলাম তো একটা ভাই, ইসলাম কিন্তু এক, ওখানে কিন্তু দুই ধরনের হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনাকে একটা মানতে হবে, আর বাকিগুলি ঠিক না, বেঠিক, কোনো না কোনো ডেভিয়েশন আছে, কোনো না কোনো প্রবলেম আছে। কাজে ওই জায়গাটাতে তারা এক হইতে পারবে না। আমি আরো আপনার সহজ করে বলি, সেই জায়গাটা কি, এই যে তাহলে কি তারা জামাত ইসলাম কি ইসলাম? এখন আমি যদি বলি, বলবো তুই কে বলো, তুই কি অথরিটি? না, আমি অথরিটি না, কাজে আমি বলতে পারবো না, আমি প্রশ্ন করতে পারবো। উত্তর দিয়েছে কারা? উত্তরে ইসলামপন্থী পলিটিক্যাল পার্টিগুলো অথবা ইসলামপন্থী যে সংগঠনগুলো আছে, তাদের অনেকের মুখে আমি শুনেছি যে জামাত ইসলামী যদি রাজনীতি করেন
তাহলে আপনার ইমান চলে যাবে। আছে, আপনি পাবেন ইউটিউবে অনেক এরকম আছে, জামাত ইসলাম করলে নাকি আপনার ইমান চলে যাবে। এটা হুজুরা বলছেন। কারণ যে হুজুর বলছেন ওই হুজুর ভুল বলছেন, এটাকে আমি বলতে পারবো? আমি তো বলতে পারবো না, আমি তো মূর্খ এই ব্যাপারে। ওনারা বলবে, কিন্তু ওনার বক্তব্যে কিন্তু আবার ডক্টর শফিকুর রহমান কিন্তু খণ্ডনও করে নাই। ডক্টর শফিকুর রহমানকে বলছে যে এই কারণে, এই যুক্তিতে, এই লজিকে আমরাই ঠিক, উনি বেঠিক বলছে, বলে নাই। ভাই, ইসলামপন্থী দলগুলোর পক্ষে একত্রিত হওয়া বড় কঠিন, বড় কঠিন। তারা ওই যে করবে আন্দোলন। সাহেব, আমাদের একটা বিরতির সময় হয়েছে, নিশ্চয়ই আমরা আরেকটু কথা বোঝার চেষ্টা করবো এই জায়গায়। দর্শক, আপনারা দেখছেন আরআই সেলেস্টিয়াল জনতন্ত্র গণতন্ত্র। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আবার আলোচনা। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরআই সেলেস্টিয়াল জনতন্ত্র গণতন্ত্র। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। এই পর্যায়ে শুরুতে জনাব মাসুদ কামাল, আপনার কাছে যেতে চাই। আমরা একটু আগে জামাতের যে বা ইসলামী সমমনা দলের যে রাজনৈতিক যে পদক্ষেপ, সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। আপনি সেই কথা দিতেছেন, আপনার কাছেই আমি আবার আসতে চাচ্ছি। জামাতের রাজনৈতিক পদক্ষেপগুলো জনগণের জন্য এতদিন যে জামাতকে আমরা দেখে এসেছি, এখন কি একটু ভিন্ন রকম দেখতে পাচ্ছেন কিনা? শুনেন, সমস্ত রাজনৈতিক দলকে সময়ের বিবর্তনে পরিবর্তন করতে হবে ভাই। কারণ ভোটার তো চেঞ্জ হয়ে গেছে, মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়েছে। যে রাজনৈতিক দলটা মানুষের মন মানসিকতাকে স্পর্শ করতে না পারবে, টাচ করতে না পারবে, সে পিছিয়ে পড়বে। এটা হলো নিয়ম। এখন জামাত যদি নিজেদের মধ্যে কিছু চেঞ্জ এনে থাকে এবং সেটা যদি গণমুখী হয়, সকল পরিবর্তনই কিন্তু আবার গণমুখী না। সকল পরিবর্তনই কিন্তু ভোটারকে তুষ্ট নাও করতে পারে, বিতর্কও তৈরি করতে পারে। যদি গণমুখী হয় তাহলে সেটা ভালো, ইতিবাচক। যেমন আপনার ছাত্র শিবিরের যে ব্যাপারটা, এই যে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র শিবির এত ভালো দল করলো কেন? এখানে তারা কিন্তু স্টুডেন্ট ওয়েলফেয়ারের উপর বেস করে কিছু কাজকর্ম করেছে, যেটা সাধারণ স্টুডেন্টরা পজিটিভলি নিয়েছে। তারা রেজাল্ট ভালো করছে। এই টেকনিকটা হয়তো ছাত্রদল বুঝতে পারে নাই, তারা গোহারা হাঁটছে। হিসেবটা কিন্তু ক্লিয়ার। আবার ধরেন রাজনীতিতে জামাত গত 15 বছর ধরে আওয়ামী লীগ মানে পলিটিক্যালি সামনে আসতে দেয় নাই, প্রকাশ্যে আসতে দেয় নাই। তারা কি করছে? এটা তাদের জন্য একটা সাপে বড় হয়ে গেছিল। তারা গোপনে গোপনে অনেক কাজকর্ম করছে এবং এই সময় তারা মেয়েদের মধ্যে প্রচুর কাজ করছে। গ্রামের মেয়েদের মধ্যে জামাতের প্রচুর কাজ হয়েছে এবং অনেক মেয়েরা এখন জামাতকে কিন্তু পছন্দ করে। এটা নাকি ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখলাম যে মেয়েদের হলেও তারা কিন্তু জিতছে এরকম বিরাট ব্যবধানে। কাজে মেয়েদের মানসিকতা চেঞ্জ হয়েছে। এই যে মেয়েদের মানসিকতা জামাতের প্রতি চেঞ্জ হয়েছে, পজিটিভলি চেঞ্জ হয়েছে, এটা তো আমি টের পাই নাই। আমি এত মানুষের আলাপ করে আমি টের পাই নাই। রেজাল্ট হওয়ার পর আমি চিন্তা করছি কেন হলো। তখন আমি অনুসন্ধান করার চেষ্টা করতে পারি কেমনে 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 কী হলো। তখন আমি ফলটা পেলাম যে না, তারা গ্রামেও এরকম প্রচুর কাজ করছে। এখন এটা ব্যাপারটা বিএনপিও বুঝতে পারেন কী করছে। বিএনপি দেখেন, বিএনপি কিন্তু এখন বলতেছে যে তারা মেয়েদের মধ্যে কাজ বাড়াবে। হাতে আরও 6 মাস আছে, তারা বাড়াইতেও পারে, কিন্তু এই কথা তো তারা আগে বলে নাই, এখন বললো কেন? তারা বুঝতে পারছে যে এটা না করলে হবে না। কাজে পলিটিক্সে সবাই কিন্তু নিজেদেরকে চেঞ্জ করতেছে এবং এই চেঞ্জগুলি ইতিবাচক। আমি চেঞ্জগুলিকে ইতিবাচকভাবে নেই। যখন সব জামাত চেঞ্জ হবে, বিএনপি চেঞ্জ হবে, তাদের মধ্যে পরিবর্তনের অথবা জনতুষ্টির একটা প্রতিযোগিতা তৈরি হবে, এটা তো আমাদের জন্য ভালো। আমাদের এটাই চাই। আমাদের এটাই চাই যে পলিটিক্যাল পার্টিগুলো আমাদের কাছে আসুক, পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ভালো লাগা মন্দ লাগাকে বুঝুক, এটা তো আমরা চাই। যারা মাসুদ খান, প্রশ্ন হচ্ছে পরিবর্তন জনগণের জন্য ভালো হলে অবশ্যই ইতিবাচক, এতে কোনো সন্দেহ নাই। প্রশ্নটা তখনই তৈরি হয় যখন জামাত একদিকে ভোটের প্রস্তুতি নেন এবং সাজানো গোছানো সবকিছু শুরু করে দেন, কিন্তু তারা অন্যদিকে রাজপথে নামেন এবং সমমনা 6টি দলের সাথে আতাত হয় এবং সেক্ষেত্রে তারা আবার বলেন না যে তারা একসাথে আছেন। এই জায়গাগুলোতে একটা ধোঁয়াশা টের পান কিনা? না, এখানে কোনো ধোঁয়াশা আমি দেখি না। ধোঁয়াশা দেখি না কেন আমি বলি আপনাকে, তারা জনগণের সঙ্গে আছেন। যখন তারা বিক্ষোভ করেন, রাজপথে নামেন, এটা কি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল নাকি? এটা জনগণের সঙ্গে। তারা তো এখানে আরও জনসম্পৃক্ততার আকাঙ্ক্ষাতে এই কাজটা করছেন। আমি এতে কিন্তু কোনো অন্যায় দেখি না রে ভাই, এটা হতেই পারে। তারা অন্য অন্য পলিটিক্যাল পার্টির সঙ্গে তারা বলছেন না কেন যে তারা একসাথে আছেন? তারা একসঙ্গে আছে। এই যে 6টি সমমনা দল একই সাথে একই দিন রাজপথে নেমেছে, তারা বলছেন আমরা একসাথে নাই। এটা কি ধরনের কথা? দাবিগুলি অভিন্ন, জি, কিন্তু তারা একসঙ্গে জোট করছে। তারা বলবে না তো, বলে নাই তো, তারা জোট করে নাই তো, বলেন নাই। জি, জোট তারা করেও নাই। আচ্ছা, আপনি আমাকে বলেন ইসলামী আন্দোলনের সঙ্গে জামাত ইসলামের জোট করা সম্ভব?
কারণ জামাতের রাজনীতি হচ্ছে একই সময় একই সাথে অনেকটা কাছাকাছি দাবি নিয়ে রাজপথে নেমেছে। থাকুক, তো জোর তো করে নাই, কারণ এটা সম্ভব নয় এই কারণে যে জামাত রাজনীতি করে পীরতন্ত্রের বিরুদ্ধে। জামাত পীরতন্ত্রকে বিশ্বাস করে না। জামাত মনে করে যে পীরতন্ত্র যেটা আছে, পীরতন্ত্র কোনটা, গণতন্ত্র তো বুঝলাম, পীরতন্ত্র কোনটা? যেটার মাথায় গণতন্ত্র হলো যেটার মাথায় গণ আছে, জনগণ আছে, আর পীরতন্ত্র হলো যেটার মাথায় একজন পীর আছে, এটা পীরতন্ত্র। মানে পীর মানে ডক্টর আসাদুজ্জামান ইবন, আপনার কাছে আমি একই প্রশ্ন আসতে চাচ্ছি, জামাতের রাজনীতি এবং বিএনপি রাজনীতির মধ্যে পার্থক্য কি? আমরা যদি ধরেই নেই যে জামাত অনেক কাজ করেছেন, মাসুদ কামাল সাহেব যেরকম বললেন, সেক্ষেত্রে জামাত জনপ্রিয়তা পাওয়ার জন্য এবং জনসংযোগ ঘটানোর জন্য করেছেন, সেক্ষেত্রে বিএনপির প্রস্তুতি কি ভোট নিয়ে? যার যার সংগঠনের নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব রাজনীতি, নিজস্ব দর্শন নিয়েই তো তারা মানে এগুবে, তাই না? আমাদের জামাত তার নীতি কৌশল নিয়ে আগাচ্ছেন, তারা তাদের কাজ করবেন। উদ্দেশ্য যদি গণতান্ত্রিক রাজনীতি হয়, নির্বাচন যদি উদ্দেশ্য হয়, ভোটে জেতার যদি উদ্দেশ্য হয়, তাহলে তো নিশ্চয়ই ভোটারদের কাছে যেতে হবে, তারা তাদের নিজস্ব বক্তব্য দিচ্ছেন, ভালো। এটা ব্যাপার তো আমাদের কোনো মানে আমাদের কোনো আলাদা কোনো পর্যবেক্ষণ নেই। কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিঃসন্দেহে তার মানে আপনার নিজের যে রাজনীতি, বাংলাদেশে আপনি জানেন যে একসময় একটা একদলীয় শাসন ব্যবস্থা ছিল বাংলাদেশে। আপনার কি বলে, আপনার মানে জনগণ যে আপনার প্রজাতন্ত্রের মালিক, এই ধারণাটাই তো বদলে দেওয়া হয়েছিল। তো এটার বিপরীতে একদলীয় ব্যবস্থা বিলোপের পরে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, এই বহুদলীয় গণতন্ত্র, বহুত্ববাদ, এটা প্রতিষ্ঠা করার জন্যই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে প্রতিষ্ঠিত ছিল, এগেনস্ট দ্য কনসেপ্ট অফ বাকশাল, এগেনস্ট দ্য মানে কনসেপ্ট অফ আপনার মানে তথাকথিত আপনার সোশ্যালিজম। আমার হাতে সময় খুব কম রয়েছে, আমি অত্যন্ত দুঃখিত আসাদুজ্জামান ইপন। আমি জাস্ট ছোট করে আপনার কাছে জানতে চাচ্ছি, বিএনপি অনেকটা ফ্লেক্সিবল এবং এই যে আপনি সবাইকে খুব সহজভাবে নিচ্ছেন এবং এই জন্য বিএনপি জনপ্রিয় হারাচ্ছেন, এই ধরনের মতবাদও কিন্তু আমরা পেয়েছি পত্রপত্রিকায়। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা ঠিক না যে অবশ্যই বিএনপি আপনার বহুমত বহু পথকে ধারণ করে। বিএনপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল যে বহুমত বহু পথকে ধারণ করে। এটি তো গণতন্ত্রের ভাষা, এটি তো গণতন্ত্র। আপনি তো এখানে কঠোরতা এবং মানে কট্টর দৃষ্টিভঙ্গি আপনি পোষণ করতে পারেন না, এবং এটি হচ্ছে স্পেশালিটি অফ মানে বিএনপি পলিটিক্স। বাংলাদেশের যে এখন ছেলেরা যেটা বলে না যে একটা মানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ইনফ্যাক্ট আমাদের নেতা জিয়া রহমান 1978 সালে তিনি নতুন রাজনৈতিক মানে বন্দোবস্ত, নতুন রাজনৈতিক ব্যবস্থা, নতুন রাজনৈতিক দর্শনের কথা বলেছিলেন, বেজিং অন ডেমোক্রেসি, মাল্টি পার্টি ডেমোক্রেসি কথা বলে। আর 2 সেকেন্ড আমাকে বলতে দেন, আমাকে শেষ করতে দেন। সেটা হচ্ছে সেই জন্য বিএনপি সৃষ্টি হয়েছিল, বিএনপিকে মানুষ ধারণ করেছে। একটা ফ্যাসিবাদকে উৎখাত করার পরে বাংলাদেশ বিনির্মাণের যে একটা নতুন রাজনীতি, একটা নতুন ব্যবস্থা, সেই নতুন ব্যবস্থাটির কথা আমাদের নেতা তারেক রহমান বলছেন। আমাদের নেতা তারেক রহমান যে কথাটা বলছেন যে আগামীর রাজনীতির মানুষের প্রত্যাশা মানে জনপ্রত্যাশা অনেক গভীর, এটা যে উপলব্ধি করা, এটি হচ্ছে বিএনপির রাজনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে মানুষের পালস বোঝা, মানুষের চোখকে বোঝা।